প্রকাশ্যে ওনার ক্ষমা চাওয়া উচিত। কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়ার কথা বলার মানে হলো সাধারণ মানুষকে সরাসরি চ্যালেঞ্জের সম্মুখীন আনা। অর্থাৎ তুমি আমি আগামী দিন যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে আমরা আদালতে যেতে পারবো না। তৃণমূল কংগ্রেসের শাসনে থাকা মানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে নিদান দিবেন সেভাবেই তোমাকে থাকতে হবে। কথাগুলো মুখ্যমন্ত্রী বলেছেন, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাতে তাদের কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত। কন্টেম্পট অফ কোর্ট কেন মানে সুও মোটো কলকাতা হাইকোর্ট করছে না সেটা আমার কাছে বিস্ময়। যখন বিচার ব্যবস্থা তুলে দিতে চায় তাহলে বুঝতে হবে যে শাসক তোমার দেহ মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়। সেটা কিন্তু উত্তর কোরিয়ার কিমের শাসন হতে পারে, গণতান্ত্রিক শাসন হতে পারে না। মানে আমি বলছি যে বিচার ব্যবস্থা এখন কার্যত যেটা দাঁড়িয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কলকাতা হাইকোর্ট, মানে এই যে বনাম তৈরি করা, অর্থাৎ একটা বৈরিতামূলক সম্পর্ক তৈরি করা। দেখো আমাদের রাজ্যের আইনজ্ঞরা তো জ্বলে উঠার কথা। কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়ার যে সেন্টেন্সটা উনি বলেছেন, একজন রাজনীতিবিদ, একজন আইন সাংসদ হিসাবে আইন প্রণেতা হিসাবে তিনি কি করে বলেন? কলকাতা হাইকোর্টের বিচারপতি তো দূরের কথা, কলকাতার আইনের ব্যবসা যারা করেন, মানে আমি যদি ব্যবসা শব্দটা ব্যবহার করি, আইনের ব্যবসা যারা করেন তাদের তো গর্জে ওঠা কথা। কোথায় অরুণাভ ঘোষ, কোথায় আরো যারা আছেন তাদের বক্তব্য? কলকাতা হাইকোর্ট উঠে গেলে লাভ কার? সবচেয়ে লাভ তৃণমূল কংগ্রেসের। কারণ তৃণমূল কংগ্রেস যে অন্যায় অবিচারগুলো করছে, সেই কলকাতা হাইকোর্ট একমাত্র সংস্থা যারা মানে সাংবিধানিক সংস্থা যারা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচারগুলোকে আটকাচ্ছে। এখন কলকাতা হাইকোর্টের দায়িত্বই তাই, তারা সংবিধানের অভিভাবক। সংবিধানের 226 নম্বর ধারার বলে কলকাতা হাইকোর্টে যে কোনো রিট পিটিশন করার অধিকার আমাদের আছে। সেই রিট পিটিশন, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিফিকেটরি কোয়ারেন্টো মাধ্যমে আমরা যখন রাজ্য সরকারের অন্যায় অবিচারগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করছি বা কোনো মামলা করছি আমাদের অধিকার রক্ষার জন্য, সেটা মিটিং এর অধিকার হতে পারে, মিছিলের অধিকার হতে পারে, পলিটিক্যাল প্রোগ্রামের অধিকার হতে পারে, শিক্ষা প্রশ্নের অধিকার হতে পারে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে তাদের মতন করে শাসন ব্যবস্থা পরিচালনা করতে। তাতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবে, তৃণমূল কংগ্রেসের খবরদারি বাড়বে, তৃণমূল কংগ্রেসের ওয়ান পার্টি ডমিনেশন হবে। মানে আপনারা শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলার পর জেলা জিতেছেন তা নয়, আপনার দক্ষিণ 24 পরগনা জেলায় কোন গণতন্ত্রের চেহারা রেখেছেন? কোন গণতন্ত্রের চেহারা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রেখেছেন যেখানে বিরোধী শূন্য অবস্থায় অধিকাংশ জায়গায় জয়ী হয়েছে, যেখানে কাউন্টিং এর দিন কাউন্টিং সেন্টারে বিরোধী এজেন্টের ঢুকতে দেওয়া হয়নি ডায়মন্ড হারবার? কোন আদর্শ আপনারা রেখেছেন? এবং মানে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম করে গণতন্ত্রকে হত্যা করেছেন। এইবার বিচার ব্যবস্থাকে হত্যা করে সমস্ত মানুষের ন্যায় বিচারের রাস্তাটা বন্ধ করে দিয়ে কেবল তৃণমূলমুখী করছেন আপনারা। অর্থাৎ কলকাতা হাইকোর্টকে যদি আমরা তুলে দিতে হয় তাহলে কলকাতা ন্যায় বিচার আমরা পাবো না। বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে, একটা প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেননি। কোন সাংসদের বেসিক কাজ কি? আইন তৈরি করা। কোন একজন আইন তৈরিকারক, যিনি আইন সভা সদস্য, তিনি কি করে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়ার কথা বলেন? সেটা মুখে আনেন কি করে? কোন ইন্টেনশনে বলেছেন, কিভাবে বলেছেন, অনেক পরের কথা। হাইকোর্ট তুলে দেওয়ার কথা আমার মনে হয় না যে আর কেউ অতীতে কখনো বলেছেন। মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তো বলেইনি। যারা এক্সট্রিম পলিটিক্স করে, ধরো মাওবাদী, নকশাল, তারাও হাইকোর্ট তুলে দেওয়ার কথা বলেছেন। আমি কিন্তু মনে করতে পারছি না, খুব অনেস্টলি স্পিকিং আমি সত্যি মনে করতে পারছি না যে মাওবাদী বা কোনো মানে আল্ট্রা লেফট গ্রুপ যারা, তারাও কোনোদিন হাইকোর্ট তুলে দেওয়ার মতন কথা বলেছেন আমি কিছুতেই মনে করতে পারছি না। মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তো আমি ভাবতে পারি না। মানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অনেক জায়গায় রিলিফ পেয়েছেন, কলকাতা হাইকোর্ট না থাকলে পেতেন, সুপ্রিম কোর্ট না থাকলে পেতেন। বিচার ব্যবস্থার প্রতি এত বিষাদগার কেন? আপনার মানে বহু ক্ষেত্রেই কলকাতা হাইকোর্ট আপনাকে রিলিফ দিয়েছে, বহু ক্ষেত্রেই মানে রাজ্য সরকারের অনেক মানে সিদ্ধান্ত, সিঙ্গেল বেঞ্চের রায় একরকম এসছে, পরে ডিভিশন বেঞ্চ আরেক রকম রায় দিয়েছে। বহু ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে গেছে বহু রায়। একটা আইন আদালত এর উপর ভিত্তি করে গণতন্ত্র চলে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আদালতকে যদি তুলে দিতে চান তাহলে আর যাই হোক আপনি গণতান্ত্রিক প্রেমিক মানুষ নন। কেন বিচারপতি বিজেপির সাথে যোগাযোগ রাখবে? বিচারপতির আসনে বসে দেখো মানে এটা তো কোনো এভিডেন্স দিয়ে উনি প্রমাণ করতে পারেননি যে বিচারপতি বিজেপির সাথে রাখবেন।
যে যে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যে কথাটা উনি বলছেন, যে উনি বিচার ব্যবস্থা থেকে রেজিগনেশন দিয়ে তিনি প্রার্থী হয়েছেন, যেমন করে মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন আইপিএস অফিসার হিসাবে। মনে রাখবে, আইপিএস অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, সংবিধানের তার মর্যাদা আলাদা আছে, যেমন করে কলকাতা হাইকোর্টের আলাদা করে সাংবিধানিক মর্যাদা আছে, আইএস আইপিএস এরও সাংবিধানিক মর্যাদা আছে, রক্ষা কবচ আছে। ফলে এবং তাদের নিউট্রালিটি হলো সবচেয়ে বড় ধর্ম। তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায় কি সত্যি মানে তৃণমূলের হয়েই, মানে যতদিন কাজ উনি আইপিএস ছিলেন, তৃণমূলের হয়েই কাজ করেছেন, বিরোধীদের বিপক্ষে কাজ করেছেন? মানে প্রশ্নগুলো কিন্তু আমি বলছি যে আপনি যখন একদিকে আঙ্গুল তুলছেন, আপনার উল্টো দিকে কিন্তু 4টে আঙ্গুল পড়ে থাকছে। ফলে একটা আঙ্গুল তুলতে গিয়ে কিন্তু 4টে আঙ্গুল আপনার দিকে আসছে। আমি জানি না আপনি কিভাবে সেটা দেখছেন। এই প্রশ্নটা আসবে যে এটা কি ভারতবর্ষে প্রথম? একেবারেই নয়। অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিয়েছেন, সুপ্রিম কোর্ট সবগুলো রায় আফোল্ড করেছে। যে রায়গুলো দিয়েছে, সম্প্রতি ডিভিশন বেঞ্চও তার রায়কে আফোল্ড শুধু করেনি, আরো বেশি কঠিনতম রায় দিয়েছে। বিচারের বাণী নীরবে নিভৃত এবং হবে। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানে বিচার ব্যবস্থা থেকে রিজাইন করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন, যেমন তেমনি মানে আমি তোমায় বলছি ভারতবর্ষের একাধিক উদাহরণ আছে। তার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুব্বা রাও কে ছিলেন? প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তিনি রিজাইন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তিনি বিরোধী শিবিরের, কংগ্রেসের বিপরীতে যারা পার্টিগুলো ছিল তাদের শিবিরে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছিলেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছিলেন বিচারপতি সুব্বা রাও, এবং বিচারকের আসন থেকে অবসর নিয়ে তিনি হয়েছিলেন। আরো অসংখ্য উদাহরণ আছে। অভিজিৎ গাঙ্গুলিও এমন একজন ব্যক্তি যিনি বিচারপতির পদ থেকে অবসর নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। মানে বারবার উনি কিন্তু বিভ্রান্ত তৈরি করছেন। বরঞ্চ কোনো সময় তো আমি দেখিনি যে রাজশেখর মান্থার বাড়িতে যখন পোস্টার হলো, তাকে সামাজিকভাবে মানহানি করা হলো, অপমান করা হলো, অভিজিৎ গাঙ্গুলিকে যখন মর্যাদা হানি করে কথাবার্তা বলা হলো, কোথায় আপনি তো একবারের জন্য মানে দাঁড়াননি। আপনি বলতেই পারতেন যে বিচার যাই আসুক না কেন, আমি বিচার ব্যবস্থায় বিচারকদের আক্রমণ করার বিরুদ্ধে। আপনার দলের নেতা কর্মীরা যখন একের পর এক বিচারপতিদেরকে কার্যত বাধ্য করেছে বৈরিতামূলক অবস্থান নিতে, কোথায় আপনি তো বলতে পারতেন যে ভাই এটা ঠিক নয়। তাহলে কি মানে তারা মানে নেতৃত্বের মানে প্রভাবেই কি এই ধরনের কুকথাগুলো বিচারপতিদের এগেনস্টে বলেছেন, পোস্টার মেরেছেন? এই প্রশ্নগুলো আসবে। মানে আমি বলছি যে বিচার ব্যবস্থা এখন কার্যত যেটা দাঁড়িয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কলকাতা হাইকোর্ট, মানে এই যে বনাম তৈরি করা, অর্থাৎ একটা বৈরিতামূলক সম্পর্ক তৈরি করা। দেখো, গণতন্ত্রে শাসন বিভাগে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে, আইন বিভাগে কাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি সদস্য হিসাবে, আর বিচার বিভাগ আলাদা স্বতন্ত্র সংস্থা, সংবিধানে তার আলাদা মর্যাদা আছে। দেশের বিচার ব্যবস্থা না থাকলে আপনার মানে আইন বিভাগ থাকবে না, শাসন বিভাগ থাকবে না, দেশের গণতন্ত্র থাকবে না। কোন আদর্শ মানে তৈরি করছেন? এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে, একটা প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেননি। আপনি যখন কলকাতা কর্পোরেশনের নির্বাচন হলো, তখন আপনি বললেন যে আমরা অতীতে ভুল করেছি। আমরা মানে নেতা মন্ত্রীরা বলতে শুরু করলো যে আমরা অতীতে যে ভোট মানে লুট হয়েছে সেগুলো নিয়ে আমরা লজ্জিত, দুঃখ প্রকাশ করলেন আপনারা, এবং বললেন যে একটা শান্তিপূর্ণ কর্পোরেশন নির্বাচন, পুরসভা নির্বাচন দেবেন। আর সেই কর্পোরেশন নির্বাচনে বোম থেকে শুরু করে, বিরোধী শূন্য করে মানে জয়ী হওয়ার থেকে শুরু করে, আর পঞ্চায়েত নির্বাচনে তো মানে আপনারা শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলার পর জেলা জিতেছেন তা নয়, আপনার দক্ষিণ 24 পরগনা জেলায় কোন গণতন্ত্রের চেহারা রেখেছেন? কোন গণতন্ত্রের চেহারা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রেখেছেন, যেখানে বিরোধী শূন্য অবস্থায় অধিকাংশ জায়গায় জয়ী হয়েছে? যে বিচারকরা যে সুযোগ সুবিধে ভোগ করে সংবিধান তাদের দেয়, মুখ্যমন্ত্রীর দয়ায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ায় নয়। বিচার, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু সাধারণ মানুষকে তোমরা অন্তত বোঝাও যে বিচারপতিরা কারো দয়ায় কিন্তু সুযোগ সুবিধা বা বেতন ভাতা পায় না। ভারতবর্ষের সংবিধানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে তাদের বেতন ভাতা হয়, যাতে করে বেতন ভাতার মাধ্যমে শাসক কুল প্রভাবিত করতে না পারে,
সংবিধান সেই জন্য রক্ষা কবচের ব্যবস্থা করেছে। সেই রক্ষা কবচের মধ্যে অন্যতম হলো কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়ার থেকে তাদের বেতন ভাতা দেওয়া হয়, এবং এই বেতন ভাতা কারো দয়ার উপরে দেওয়া হয় না। এবং এক একজন বিচারপতি যখন বিচারের আসনে বসেন, নির্বাচিত হন, একটা কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে হন। দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা কলেজিয়াম, সিনিয়র বিচারপতিদের নিয়ে একটা কলেজিয়াম হয়। সেই কলেজিয়াম, আমি আবারও বলছি, এগুলো অন্যায় কথা বলছেন মুখ্যমন্ত্রী, এগুলো অন্যায় কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তোমার বিচার ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য বলছেন। বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটাকে বোঝাও মানুষকে। আবারও বলছি, বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোমরা কথা বলো। একটা কলিজিয়ামের নেতৃত্বে এই বিচারগুলো বিচারপতি নিয়োগ হয়। প্রচুর নানা ধরনের ক্রিয়াপদ নানা ধরনের প্রসেসের মধ্য দিয়ে এই বিচারপতিরা নিয়োগ হন, এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কোনো মুখ্যমন্ত্রীর নেই, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, কোনো বিশ্বনাথ চক্রবর্তী নেই। এই বিচারপতিদেরকে নানা যোগ্যতার প্রমাণ দিতে হয়, তারপরে কলিজিয়াম সিস্টেমে প্রধান বিচারপতির সুপারিশ ক্রমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং তাদের জন্য সংবিধানের নানা রক্ষা কবচ আছে। তারা কোনো মুখ্যমন্ত্রীর দয়ায় চলেন না, তারা কোনো এমপির দয়ায় চলেন না। যে কথাগুলো বলছেন সেটার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। কারণ আজকে আপনি যদি সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারতেন, আপনি যদি গুড গভর্নেন্স দিতে পারতেন, আইন মোতাবেক শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারতেন, তাহলে তো কলকাতা হাইকোর্টকে এত হস্তক্ষেপ করতে হতো না। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে কারণ আপনি সঠিকভাবে আইন ও মোতাবেক প্রশাসন পরিচালনা করছেন না। আপনি নিরপেক্ষভাবে প্রশাসন পরিচালনা করতে পারছেন না। কোথায় বাম আমলে তো এত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি। তার কারণ বামেরা প্রসিডিওরাল ডেমোক্রেসিটা মেনটেন করতো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসিডিওরাল ডেমোক্রেসি মানছেন না, এবং রুল অফ ল মানছেন না। রুল অফ ল যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় না মানেন, তাহলে কলকাতা হাইকোর্টকে তো সংবিধান ওই দায়িত্বই দিয়েছে যে রুল অফ ল মানাতে বাধ্য করা। রুল অফ ল প্রতিষ্ঠা যাতে থাকে সেটা দেখার দায়িত্বই তো কলকাতা হাইকোর্টের। ফলে এই ধরনের কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়ার কথা বলার মানে হলো সাধারণ মানুষকে সরাসরি চ্যালেঞ্জের সম্মুখীন আনা। অর্থাৎ তুমি আমি আগামী দিন যদি কোনোদিন বিপদে পড়ি, তাহলে আমরা আদালতে যেতে পারবো না। তৃণমূল কংগ্রেসের শাসনে থাকা মানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে নিদান দিবেন সেভাবেই তোমাকে থাকতে হবে। ন্যায় বিচার সংবিধানে যেটা দেওয়া হয়েছে সেই ন্যায় বিচার তুমি চাইতে কলকাতা হাইকোর্টে যেতে পারবে না। কলকাতা হাইকোর্ট যদি তুলে দেয়, তাহলে একটা গরিব প্রান্তিক মানুষ এসে হাইকোর্টে বিচার চাইতে পারবে না। যে লোক বঞ্চিত হচ্ছে সে বিচার চাইতে পারবে না। অর্থাৎ বিচারহীন ভাবে পশ্চিমবঙ্গ থাকবে। এটাই কি আপনারা চাইছেন? এটাই কি আপনারা চাইছেন? তার মানে একটা নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন। পরিষ্কার আমি তোমায় বলছি, যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্ট নিয়ে তুলে দেওয়ার প্রশ্নে, সেটা কোনো মতেই কোনো রিজনেবল মানুষ, কোনো যুক্তিপূর্ণ মানুষ সেটা সমর্থন করতে পারেন না। প্রকাশ্যে ওনার ক্ষমা চাওয়া উচিত। প্রকাশ্যে আমি বলবো